তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বক্তব্য দিতে ওঠার আগেই আপনি বিশেষ কারণে আমাকে বসিয়ে দিলেন, যৌক্তিক কারণে। কিন্তু এরপরেই হাউস যা হলো, এখন আমার বক্তব্য কি হবে আমি বুঝতে পারছি না, কারণ আমার মনটা খুব ভালো নেই মাননীয় স্পিকার। আমার গলাটাও ভালো না, কারণ গতকাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। হাওর অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, যে শিলাবৃষ্টি হচ্ছে, হাওর অঞ্চলের সমস্ত ফসল তলিয়ে যাচ্ছে। একটা মাত্র ফসল, 12 মাস মানুষকে অন্যের উপরে, অন্য এলাকার উপরে নির্ভর করে থাকতে হবে তাদের পেটের ভাত পরনের কাপড়ের জন্য। আমি এই ব্যাপারে আমাদের নেতা, সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রীদের কাছে অনুরোধ করছি, হাওর অঞ্চলকে দয়া করে এবার বাঁচাও। এবং প্রথমেই আমি প্রস্তাব করে নিলাম, হাওর অঞ্চলকে সঠিকভাবে বাঁচাতে হলে 35টি জেলা নিয়ে একটি হাওর মন্ত্রণালয় করতে হবে। এবং এই দাবি করে আমি আমার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই মহান নেতা, মুক্তিযুদ্ধের ঘোষণা দানকারী, তৎকালীন মেজর, পরবর্তী সময়ের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, আমি শ্রদ্ধা জানাই মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যার আহ্বানে এবং যার কারণে আমি আজকে বিএনপি করি। তিনি আজকে নাই, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি বক্তব্যের আগেই আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে উদ্দেশ্য করেই বলবো, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় দেখা যায় বিকালটা কেমন যাবে। আমাদের প্রধানমন্ত্রী এই দেশের জন্য, এই দেশের উন্নয়নের জন্য প্রথম থেকেই যে কর্মসূচি নিয়ে কাজ করছেন। কালকেও যশোর থেকে উলসি খাল খনন করে তিনি এসেছেন। আমার বিশ্বাস এই দেশের মানুষের দুর্ভাগ্য দূর করে বাংলার পূর্বাকাশে নতুন সূর্য উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের উপরে আমার মিক্সড ধারণা আছে। আমার প্রথমেই বলতে হবে, সেই সত্য যা রচিবে তুমি, যা ঘটে তা সত্য নয়, কবি তব মনোভূমির রামের জন্মস্থান, অযোধ্যার চেয়েও সত্য যেন, বাল্মীকির কবিতা। কারণ হলো, মাননীয় রাষ্ট্রপতি যা যা বলেছেন, আমি প্রথমেই বলি 2, 3 এবং 4 নম্বর প্যারা। 2 নম্বর প্যারায় মুক্তিযুদ্ধকে উনি যেভাবে বলেছেন সঠিক বলেছেন, কিন্তু আরো বিস্তারিত হলে আমাদের প্রধানমন্ত্রী যেমন বলেন যে মুক্তিযুদ্ধকে মহিয়ান করতে হবে, মুক্তিযুদ্ধ আরো মহিমান্বিত হতো আরেকটু ইলাবোরেট করে লেখলে। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস মহাসমুদ্রের চেয়েও গভীর ইতিহাস। আমি আজকে আপনার কাছে বলবো 3, 4 প্যারায় মুক্তিযোদ্ধাকে যেভাবে 5ই আগস্টের সঙ্গে যোদ্ধাদের সঙ্গে তুলনা করা হয়েছে, 5ই আগস্টের যোদ্ধাদেরকে আমি ছোট করে দেখি না। তাদের যারা শহীদ হয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ আমি ছিলাম 5ই আগস্টে, তার আগে 10 বছর যাবত, যেদিন থেকে আমি বলা শুরু করেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, সেই দিন থেকে 10টি বছর নিরন্তর আমি যুদ্ধ করেছি। আমি আমার যেদিন সর্বশেষ 28শে অক্টোবর নয়াপল্টনের মাঠ থেকে 10 লক্ষ লোকের মিছিলটাকে ফ্যাসিস্টরা ভেঙে দিল,
অনেকেই জেলে চলে গেলেন, অনেকেই পলাতক ছিলেন। হাজার হাজার নেতা কর্মীর নামে যেদিন যুদ্ধ হলো, সেদিন আমি বললাম যে আমি সংসপ্তকের ভূমিকা পালন করব, জয় অথবা মৃত্যু। আমি হাসিনা সরকারের বিরুদ্ধে সবকিছু করব। স্ত্রীকে বললাম তুমি বিধবা হতে পারো, সন্তানদেরকে বললাম তোমরা এতিম হতে পারো, কিন্তু শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যুদ্ধ চলবে। এবং আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে 4 আগস্ট দুপুর 1টার সময় বলেছিলাম যে আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে, কারণ তার সরকার উত্তর সিরানা হয়ে গেছে। এবং 23 ঘন্টার মধ্যে শেখ হাসিনার সরকার চলে গিয়েছিল। আমি সেই আন্দোলনে ছিলাম। বলতে পারেন মিছিলে ছিলেন না, আমি মিছিলে ছিলাম না আপনাদের মতো, কারণ আমার বয়স 23 বছর ছিল। তখন আমি এরশাদ বিরোধী মিছিলের প্রধান নেতা ছিলাম আমি কিন্তু এখন আমার বয়স 78 বছর। আমার ছেলে ব্যারিস্টার 5 বছর আগে, আমার ছেলে ইঞ্জিনিয়ার 10 বছর আগে। তারা 5 দিন পর্যন্ত বাসায় আসেনি, তারা মিছিলে গিয়েছিল, তারা কেউ বাসায় আসেনি। কাছে আগস্ট মাসকে আমিও খুব ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম একদিনে বাঙালি জাতির হয় নাই। ওই কালকে আমাদের ভাই, আমার এক ভাই ব্যারিস্টার নৌসাদ জমির পাল বংশের কথা বলেছিল, যে পাল বংশ আজ থেকে প্রায় 1000 বছর আগে, 2000 বছর, 1000 বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ড্রবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল, তারপরে সেন শাসন থেকে ধরে সর্বশেষ মুঘল শাসনের পরে যখন 1757 সনে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন মানুষ জর্জরিত হয়েছিল, 1770 সন যাকে বলা হয় 74-এর মন্বন্তর, সেই সময়ে যখন বাংলার 1/3 লোক না খেয়ে মরেছিল, নীল সাহেবদের অত্যাচারে যখন বাংলার মায়েরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। সেই যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে বাংলার মানুষ প্রথম নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্বের মাধ্যমেই আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমি আজকে আপনাদেরকে বলি, 2005 সন থেকে ধরে 8 সনে ক্ষুদিরাম মের ফাঁসি, যে ফাঁসিতে গান হয় বাংলায় আজও একবার বিদায় দেমা ঘুরে আসি, সেই প্রফুল্ল চাকির ফাঁসি, এই যে যুদ্ধ, তারপরে চিত্তরঞ্জন দাস, এরপরে 190 বছর পরে একজন বাঙালি মুসলমানের সন্তান, বাড়ি তার বরিশাল, সিরাজউদ্দৌলার পরে প্রথম বাংলার সিংহাসনে বসলো। ওই দিন দেখলাম 2 জন মন্ত্রী সাহেব বললেন উনি মুখ্যমন্ত্রী। নো, 1937 সনে যখন শেরে বাংলার সিংহাসনে বসেছিলেন, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। সেই শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, দেশ থেকে দেশান্তরে গিয়ে সুভাষ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুরেরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করেছিল। সেই ভিত্তির উপরে দাঁড়িয়েই 1971 সনে আমাদের নেতা সেই শহীদ জিয়াউর রহমান বলেছিলেন প্রথম নিজের নামে, আই শহীদ জিয়া, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথম নিজের নামে, পরে বঙ্গবন্ধুর নামে। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে, একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা,
সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে, সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। 11টা সেক্টর ছিল। 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর খালেদ মোশাররফ। জিয়াউর রহমান যখন ব্রিগেড কমান্ডার হলেন তখন কমান্ডার হলেন সেইখানে। ওই ফেনীর যুদ্ধ, জাফর ইমামদের আজকে যাই করুক তারা, বিলুনিয়ার যুদ্ধ তো আমরা বলবো না। 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ হায়দার, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, 4 নম্বর সিআর দত্ত, 5 নম্বর মীর শৌকত আলী, 6 নম্বর MK বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর MA মঞ্জুর, 9 নম্বর MA জলিল এবং সর্বশেষ 11 নম্বর হইল কর্নেল তাহের, যার পা চলে গিয়েছিল। সেই যুদ্ধ, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল, যে যুদ্ধে ইন্ডিয়া 3রা ডিসেম্বর 1971 সনে আমাদেরকে সহযোগিতা করার জন্য অংশগ্রহণ করেছিল এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে, এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে 7ম নৌবহর এসেছিল, আমেরিকার বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়নের মতো তিনটা ভেটু দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই। সব কিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এর যুদ্ধ হয়েছে, আর 24-এর যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিল, আজকের মিলিটারিকে ধন্যবাদ দিব। 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে তারা কি করেছে, আজকে যারা আমার ডান দিকে বসে আছে তারা কি করেছে, একদিন তো আমরা ভাই ছিলাম নাকি? তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্তগোলাপ রক্ত জবাও ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতে চাই, আরেকটা কথা বলতে চাই। আমি আমাকে 5 মিনিট সময় দেন, আমি শেষ করে ফেলবো। আমি আজকে আপনার সামনে শুধু বলতে এসেছি, মাননীয় সদস্য, আরো 3 মিনিট দেওয়া হলো আপনাকে। আমি বলতে এসেছি, হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলেন তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওই দিন বললো যে আমার দাড়ি পাকা, আমার
চোখের সমস্ত পাকা। উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর। আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। কথাটা মাননীয় সত্য না মিথ্যা? মাননীয় সদস্য, আমি ওনাকে আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো না এরকম। বলছি, করেছে আপনি কেন করেছে। নিজে টেনে করেছে বলেন করেছে প্লিজ। আছে এখানে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, বলতে থাকেন, আপনি বলতে থাকেন। আচ্ছা আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবার, শহীদ পরিবারের লোক, বলতে থাকেন। শহীদ পরিবার, মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। শহীদ মাননীয় পরিবারের লোক, সদস্যবৃন্দ, অর্ডার অর্ডার। শহীদ আপনারা পরিবারের শৃঙ্খলা লোক রক্ষা করুন। কেউ জামাত মাননীয় করতে- সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় শহীদ সদস্য পরিবারের ফজলুর লোক। রহমান, আমি ঠিক আপনি আছে, শেষ করুন। ওনারা কষ্ট পাইতেছেন তো। বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 2, তাহলে স্বীকার, তাহলে বলেন, তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ, আমি 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 এক সেকেন্ড, আমাদের- এক সেকেন্ড। মাননীয় সদস্য ফজলুর রহমান, বসেন বসেন বসেন। আপনি বলতে থাকেন, বলতে থাকেন। আমি আপনাদেরকে মাননীয় সদস্যবৃন্দ, প্রোটেকশন আশা করতেছি। মাননীয় সদস্যবৃন্দ, ওনাদের বসুন। গলার চেয়ে কিন্তু আমার গলা অনেক সংসদে উঁচু গলা। শৃঙ্খলা রক্ষা করুন। আর ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই। বসেন। একটা স্যাম্পল। মাননীয় সদস্য ফজলুর রহমান, মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি একটু অপেক্ষা করুন। আপনি বলতে থাকেন না। মাননীয় সদস্যবৃন্দ, আমি কাজী আজকে নজরুল ইসলাম, আপনাদেরকে প্লিজ সিট জিজ্ঞাসা ডাউন, করি, প্লিজ সিট ডাউন, আমি বলছি my প্লিজ lord, সিট ডাউন। এই যে দেখেন তারা কি বসেন, বসেন। ধরনের- বসেন। তারা কি ধরনের আচরণ করছে। আচ্ছা আজকে তাদেরকে মাননীয় জিজ্ঞাসা করি, সদস্যবৃন্দ, তাদেরকে আমি মাননীয় তাদের কাছে সদস্যবৃন্দ, জানতে চাই, একটু মনোযোগ তাদের দিয়ে আমার পূর্বপুরুষ- কথাটি শোনার চেষ্টা করুন। বসেন, ভাইয়া। মাননীয় সদস্যবৃন্দ, কাজী নজরুল ইসলাম, বসুন আমি আজকে এই বসুন বসুন। এই কথাটা স্পিকারের বলতে কথা বাধ্য শোনার হচ্ছি। চেষ্টা করুন। এই কথাটা মাননীয় বলতে- সদস্যবৃন্দ, ওই আমার- আমি একটা আজকে- কথা আপনারা আজকে মনোযোগ দিয়ে বলতে শুনেন। বাধ্য হচ্ছি, এদের সংসদে আচরণ দেখেন, এদের প্রত্যেক সদস্যের, পূর্বপুরুষরাই এক ফজলুর রহমান, সময় একটু ওয়েট করেন, একটু ওয়েট আলবদর করেন। এবং রাজাকার ছিল। মাননীয় সদস্য এবং ফজলুর এরা রহমান, আলিম ওয়েট করেন। চৌধুরীকে হত্যা করেছে, Hold on for a second. আলিম চৌধুরীকে হত্যা একটু অপেক্ষা করেছে। করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করত 16ই ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান, অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে Hold on শুধু for 2 minutes. দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে বল, মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন। প্রত্যেকেরই এখানে মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ, বসুন 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 প্লিজ।
বসুন মাননীয় সদস্যবৃন্দ, বসুন বসুন বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা, আমি বলি তারপরে আপনি বলেন। মাননীয় সদস্যবৃন্দ, এটি আপনারা সবাই, মাননীয় সদস্য ফজলুর রহমান আপনি বসেন, বসুন, আপনি বসুন, আপনার সুযোগ দেওয়া হবে বক্তব্য শেষ করার জন্য। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। অতীতে জাতীয় সংসদ সম্পর্কে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। প্রথমে নজমুল হুদা তৎকালীন মাননীয় সদস্য একটা বক্তব্য করলেন, সদস্যরা ওয়াকআউট করে চলে গেলেন, আমরা ভাবলাম যে আধা ঘন্টা পরে ফিরে আসবে। ওই বয়কট 2 বছর চলেছে। সুতরাং সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। প্রত্যেক সদস্য এখন ইভেন 370 বিধিতে দলীয় হুইপ নেগলেক্ট করে, উপেক্ষা করেও ব্যক্তিগত মতামত এখন সবাই দিতে পারেন। এখানে প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। যদি কোনো সদস্য, সরকার দলের সদস্য আর বিরোধী দলের সদস্যের মত এক হবে, এমন তো হতে পারে না। এই জন্যই একটি সরকারি দল, একটি বিরোধী দল এখানে আছে, জনগণই এভাবে নির্ধারিত করে দিয়েছে। যদি সরকারি দলের কোনো সদস্য তার বক্তব্যে আপনাদের আপত্তি থাকে, আপনারা এরপরে তো প্লেন্টি অফ টাইম ইজ দেয়ার, আপনারা তার বিরুদ্ধে তিনি যা বলেছেন সেই যুক্তি খণ্ডন করুন। তিনি ভুল বললে তাকে পাল্টা অভিযোগ করেন তার বিরুদ্ধে, কথা বলার সময় তো সুযোগ আছে। কিন্তু এই যে শিশুরাও লজ্জা পাবে এই ধরনের, যদি বয়স্ক শ্বশ্রুমণ্ডিত ব্যক্তি, বয়স্ক যারা অলরেডি দাদা হয়ে গিয়েছেন, তাদের নাতিরাও হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে, তারা কি ভাববে এটা সম্পর্কে। আরেকটি জিনিস হলো, সংসদে স্পিকার যখন দাঁড়ায় তখন এটি অবশ্য কর্তব্য সবাই এখানে বসে পড়বেন। যদি আমাকে তো আপনারাই তো আমাকে স্পিকার বানিয়েছেন, আমি এই সংসদের কাস্টোডিয়ান, অভিভাবক। যদি চেয়ারের প্রতি এই সম্মান আপনাদের না থাকে, তাহলে জাতীয় সংসদের প্রতি মানুষের কোনো রেসপেক্ট থাকবে না আগামী দিনে। আপনারা বলতে পারেন ফ্রিডম অফ স্পিচ ইজ দেয়ার, ফজলুর রহমান সাহেব যা বলেছেন এরপরেই আপনাদের একজনকে টাইম দেব, প্রয়োজন হলে টাইম বাড়িয়ে দেব, তার যুক্তি খণ্ডন করুন। তিনি যদি অসংসদীয় কোনো কথা বলে থাকেন, সেটা আমরা পরীক্ষা করে স্পঞ্জ করে দেব, কিন্তু বক্তব্যের সময় তাকে ডিস্টার্ব করবে না। জনাব সদস্য ফজলুর রহমান, আপনি 3 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন, তারপর আমি বিরোধী দলের নেতার বক্তব্য শুনবো। আপনি শেষ করেন। 3 মিনিটস ফর ইউ। মিলর্ড, 1971 সনের 14 ডিসেম্বরকে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই মুনির চৌধুরী, আব্দুল আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার থেকে ধরে শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল, তাদেরকে বলা হয় আলবদর। এবং সেই আলবদর বাহিনী কার ছিল আপনারা জানেন। আমি খুব দুর্ভাগ্য, প্রথম দিন কিন্তু মাননীয় স্পিকার আপনি জানেন এইখানে কোনো বাতি ছিল না, আমি কিছু শুনতে পারি নাই। এই হাউজে প্রস্তাব হয়েছে তাদের ব্যাপারেও শোক প্রস্তাব হয়েছে। আমি একা হইলেও এটা প্রতিবাদ করতাম, কিন্তু যেহেতু আমার দল এটা করছে আমি চুপ করেছিলাম। আমি কথাটা খুব ক্লিয়ার। কিন্তু এই সংসদ সম্পর্কে আজকে না হলো কালকে না হলো পরশু, না হলে ইতিহাসে ভুল বার্তা যাবে যদি আমরা যুদ্ধ অপরাধের ব্যাপারে আমরা সুপ্রস্তাব নেই। আমার আরেকটা কথা মিলন, পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেই পুলিশ 5ই আগস্ট পর্যন্ত একরকম, কিন্তু 5ই আগস্টের পরে, যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করে নাই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। আমার কথা হলো 5ই আগস্ট 2024 সনের পরে এই যে এত থানা লুট হয়েছে, এত পুলিশকে হত্যা করা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই,
তারা তো নিরপরাধ। এত এত অস্ত্র গেল কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আমার নেতা, উনিও শুনছেন আমি কথাগুলো বলছি। 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইন্ডেমনিটি পাওয়ার কথা না। যদি 5ই আগস্টের পরে কোনো পুলিশ হত্যা হয়ে থাকে, থানা লুট হয়ে থাকে, অস্ত্র নিয়ে থাকে, সেটার জন্য তদন্ত হওয়া উচিত, দোষীদের বিচার হওয়া উচিত। আর 5ই আগস্টের আগে পুলিশ যা করেছে, তারা রাষ্ট্রীয় বাহিনী, তারা যদি অন্যায় করে থাকে, মরে গেছে, বিচার হোক। কিন্তু আমি মনে করি তারাও এই দেশের নাগরিক। পুলিশেরও মা বাবা আছে, তাদেরও সন্তান আছে, তাদের সন্তানও এতিম হয়েছে। রাষ্ট্র তাদের কাছে গিয়ে বলা উচিত, তোমার সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেখব। আমার পুলিশের এই আইনটার ব্যাপারে হলো আমার এই কথা। আমি আজকে এই হাউজে দাঁড়িয়ে সর্বশেষ কথাটি বলবো। সর্বশেষ কথাটি হলো, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি যাকে ভীষণ শ্রদ্ধা করি, দেশকে উনি চালাতে পারবে না আমি জানি। দিনের পর দিন, মাসের পর মাস, যতই বাহিরে বাহিরে চক্রান্ত হোক, ভিতরে কিন্তু যতই ভালো মানুষও দেখাক, যতই এখানে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করুক, এটা হবে না। কিন্তু আমার নেতা, সংসদ নেতা কিন্তু অনেক মহান কাজ করেছে। 78 জনকে 222 জনের সমান সমান ভাগ দেয়া কমিটি করেছে। আমি আমার নেতাকে বলবো, শেষ করেন মাননীয় সদস্য, শেষ করেন। তার মা কিন্তু একসাথে দুধ খাইছে, কিন্তু সিরাজউদ্দৌলা আর মোহাম্মদী বেগ কিন্তু এক না। মোহাম্মদী বেগ কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। এই কথাটি বলেই আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।